নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। আমি এই অনুষ্ঠানে আলোচনা করি আমার বাছাই করা বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর অন্যতম বড় সামরিক জোট ন্যাটোর ৭৫ বছরে যে বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হলো ওয়াশিংটনে, সেটাতে। কিন্তু তার আগে আমরা আলোচনা করে নেব একটা খবর নিয়ে যেটা বেশ ভাইরাল হয়েছে। এক টুইটার ব্যবহারকারী 10 তারিখ একটা টুইট করে, যেখানে সে একটি ছবি দিয়েছে যে একটি কবরে গ্রিল লাগানো আছে এবং সেখানে বলা হয়েছে যে পাকিস্তানের ছবি এটা, এবং পাকিস্তানে এত বেশি মৃত কাম বেড়ে গেছে, বা যারা মৃত মানুষের সাথে সহবাস করে বা মৃত মানুষকে যারা ধর্ষণ করে, তার জন্য পাকিস্তানের বাবা মা তাদের বাচ্চাকে বাঁচাবার জন্য, মৃত বাচ্চাকে বাঁচাবার জন্য কবরে গ্রিল লাগিয়ে রেখে দিয়েছে। মুহূর্তে এই খবর ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে পাকিস্তান কতটা পারভার্ট বা যৌনভাবে বিকৃত, এইভাবে খবর স্প্রেড হয়। কিন্তু এইটাকে নিয়ে এরপর অল্ট নিউজ, আপনারা জানেন যারা ফ্যাক্ট চেক করে থাকে, অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়ার খবর সেটা সত্যি না মিথ্যা সেটা তদন্ত করে থাকে, এটাই তাদের কাজ। তারা এটা নিয়ে তদন্ত করে এবং তাদের ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন আপনারা, আরও বিস্তারিত হবে। তারা যেটা দেখায় যে এই খবরটা শুধুমাত্র এই 10 তারিখে 2024 সালে এসছে এরকম না, এই একই খবর, একই ছবি, এটা 2023 সালেও ভাইরাল হয়েছিল। এবং শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, ভারতের তাবড় তাবড় মিডিয়া, যাদেরকে আমরা বিশ্বাসযোগ্য মান্য মিডিয়া বলে মনে করি, তারাও এই খবরটা ছেপেছিল এই দাবি করে যেটা পাকিস্তানের ছবি এবং মৃত মানুষের সাথে সহবাসের যে বিকৃতি, মানসিক বিকৃতি, মৃত মানুষকে ধর্ষণ করার যে মানসিক বিকৃতি, এটা পাকিস্তানে এই পরিমাণে বেড়ে গেছে যে বাবা মা তার মৃত যে মেয়ে তাকে বাঁচাবার জন্য কবরে গ্রিল দিয়ে রাখছে। কিন্তু অল্ট নিউজ গুগল থেকে এবং তাছাড়াও নিজেদের প্রতিনিধি পাঠিয়ে তদন্ত করে যেটা দেখেছে যে এই ছবিটা হায়দ্রাবাদের একটি কবরের। হায়দ্রাবাদে মসজিদে সালারে মুল্ক নামে একটি মসজিদ আছে। সেই মসজিদের কাছেই যে কবরস্থানটা আছে, সেই কবরস্থানের ছবি এটা, এবং তারা নিজেদের প্রতিনিধি পাঠিয়ে দুটি ছবিকে মিলিয়েওছেন যে এটা হায়দ্রাবাদেরই ছবি, পাকিস্তানের ছবি নয়। এবং অল্ট নিউজ তদন্ত করে যেটা জানতে পেরেছে, জিজ্ঞাসাবাদ করে, যে এই যে কবর, এই কবর এটা যার, তিনি 2023 সালে মারা গেছেন, বা 2023 না, তারা যেটা 2 বছর আগে মারা গেছেন, 70 বছর বয়স্ক একজন বৃদ্ধা। তার ছেলে এই যে কমিটি আছে কবরস্থানের, তাকে না জানিয়েই এই গ্রিলটা বসিয়ে দিয়েছে। এই গ্রিল বসাবার কারণ হলো যে জায়গার অভাবে, যেহেতু কবরের জায়গার অভাব আছে, ফলে অনেকে কি করে যে যেখানে বহু আগে কবর দেওয়া হয়েছে সেখানটাই খুঁড়ে আবার নিজের আত্মীয়ের মৃতদেহকে কবর দিয়ে দেন। ফলে সেইটা যাতে না হয়, ফলত কেউ এই কাণ্ডটা করেছেন। এটার সাথে পাকিস্তানের সাথে মৃতকামের কোনো সম্পর্ক নেই। দেশকে ভালোবাসা ভালো, জাতীয়তাবাদী হওয়ার মধ্যেও কোনো দোষ নেই, কিন্তু জাতীয়তাবাদের নামে বোকা হওয়ার মধ্যে অবশ্যই কোনো কৃতিত্ব নেই। যাই হোক, এবার আসি আমরা ন্যাটোর কথায়। ন্যাটোর ৭৫ বছর পূরণ হলো 2024-এ। ন্যাটোর জন্ম 1949 সালে। মাত্র 8টা দেশ নিয়ে ন্যাটো তৈরি হয়। কেন ন্যাটো তৈরি হয়? ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাপটাকে সামনাসামনি দেখেন, তাহলে ডান দিকে যে সাগর সেটা হচ্ছে আটলান্টিক, যার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এবং তার উল্টো পারে ইউরোপ। তো এই অঞ্চলে রাশিয়াকে, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার প্রভাবকে আটকাবার জন্য, তাকে সামরিকভাবে ঘিরে ফেলার জন্য ন্যাটো তৈরি হয়।
পরবর্তীকালে ন্যাটোর সদস্য 8 থেকে বেড়ে 12 হয়েছে, 12 থেকে বেড়ে 16 হয়েছে, 18 হয়েছে, এবং এখন সেই সদস্য সংখ্যা 32 এসে দাঁড়িয়েছে। যদিও 1949 সালে ন্যাটো তৈরি হওয়ার পরে 1955 সালে তৈরি হয় ওয়ারশ প্যাক্ট, যেটা সোভিয়েত রাশিয়া তৈরি করে ন্যাটোকে কাউন্টার করার জন্য। কিন্তু 1991 সালে সোভিয়েত রাশিয়া এবং সমাজতান্ত্রিক শিবির ভেঙে গেলেও এবং সেটার সাথে ওয়ারশ প্যাক্ট ভেঙে গেলেও ন্যাটো কিন্তু ভাঙেনি, বরঞ্চ ন্যাটো আরো বেশি বিস্তার লাভ করেছে। এবং সেই ন্যাটো আজকে প্রবলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়া এবং চীনের প্রভাবকে আটকাবার চেষ্টায় তারা রত। এবং এই ন্যাটোর যে 75 বছর, এই 75 বছরের 3 দিনে 9 থেকে 11 জুলাই বৈঠক ছিল ওয়াশিংটনে। এবং এইখানে সমস্ত খবরের উপরে যে বিষয়টা সামনে এসছে সেটা হচ্ছে, আবার এই ন্যাটোর বৈঠকে জো বাইডেন মার্কিন রাষ্ট্রপতি, তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে ভ্লাদিমির পুতিন বলে ডেকেছেন। শুধুমাত্র তাই নয়, ঠিক তার 2 ঘন্টা পরে অন্য একটি অনুষ্ঠানে তিনি নিজের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডোনাল্ড ট্রাম্পের সাথে গুলিয়ে ফেলেছেন। এটা নতুন নয়, বাইডেন এরকম বহুদিন ধরেই করছেন। তার বয়স হয়েছে 81 বছর বয়স। কিছুদিন আগে যে প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়েছিল, অর্থাৎ ট্রাম্প এবং বাইডেনের মুখোমুখি ডিবেট ওপেন মিডিয়ায়, CNN থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া সেটাকে সরাসরি দেখিয়েছিল, ওয়াল স্ট্রিট জার্নালও সেটার সাথে, সেই অনুষ্ঠানের সাথে জড়িত। প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। এরকমই একটি খোলাখুলি বিতর্কের প্রস্তাবনা রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী সেটাতে কোনো সাড়া দেননি। যাই হোক, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে এরকম ডিবেট হয়ে থাকে। এইবারের যে ডিবেট, এই ডিবেটে ট্রাম্পের সাথে জো বাইডেন প্রকাশ্যে ডিবেট করতে পারেননি। তিনি পর্যুদস্ত হন, তিনি গুলিয়ে গেছেন, তিনি হেঁটে গেছেন, তিনি ট্রাম্পকে উত্তর দিতে পারেননি। ফলত জো বাইডেনের শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে ডেমোক্রেট দলের মধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই বলছেন যে জো বাইডেন যাতে রাষ্ট্রপতি নির্বাচনে দৌড়ে না থাকে, সে যাতে স্টেপ ডাউন করে। আবার অনেকে মনে করছেন এখনই যদি বাইডেনকে সরিয়ে আনা হয় তাহলে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু সবাই ধরেই নিয়েছেন, এবং বেশিরভাগ মিডিয়া এবং ডেমোক্রেটরাও স্বীকার করছেন, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের যে বিতর্ক হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্পই জিতেছেন। এবং তারপরে জো বাইডেন যেটা বলেন যে তার রাতে ঠিক ঘুম হয়নি, তাই তিনি ভালো করে বিতর্ক করতে পারেননি। কিন্তু এই সব বাহানার পরেও আবার তিনি একই রকমভাবে গুলিয়ে ফেলেছেন। তিনি বলেন যে, মিডিয়াকে বলেন যে আমি কমান্ডার ইন চিফের কথা শুনে আলোচনা করেই যা বলার বলি, এবং কোট আনকোট কমান্ডার চিফ পাশ থেকে বলে দেন যেটা আমি কমান্ডার ইন চিফ না, আমি চিফ অফ স্টাফ। অর্থাৎ পৃথিবীর অন্যতম শক্তিধর, পরমাণু শক্তিধর রাষ্ট্র, সামরিক ক্ষমতাধর রাষ্ট্র, যে কথায় কথায় বিভিন্ন দেশে যুদ্ধ করে বেড়ায়, সেই রাষ্ট্রের প্রধানেরই যদি এইভাবে মানসিক স্থিরতা না থাকে তাহলে সেটা অবশ্যই বিশ্বের জন্য বিপজ্জনক। অন্যদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ভিক্টর অরবান, তিনি এর আগে ইউক্রেন গেছিলেন, রাশিয়া গেছিলেন, ভ্লাদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন, ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন, শি জিনপিংয়ের সাথে কথা বলেছেন। কি বিষয়? ইউক্রেনের শান্তির বিষয়। এরপরে তিনি ন্যাটো সম্মেলনে এসেছিলেন, এবং ন্যাটো সম্মেলন কাটিয়ে আজকে তিনি গেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে। এবং তিনি স্পষ্টভাবে বলেন যে যা মনে হচ্ছে তাতে হয়তো যিনি এখনকার প্রেসিডেন্ট, মার্কিন রাষ্ট্রপতি, তিনি হয়তো আগামী নির্বাচনে নাও জিততে পারেন, এবং ডোনাল্ড ট্রাম্প আসলেই
ইউক্রেন যুদ্ধের সমাধান হবে। ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে বহু লোক ইতিমধ্যে মারা গেছে, তিনি এবার ইউক্রেন যুদ্ধটাকে থামিয়ে দেবেন, অর্থাৎ ইউক্রেনে ব্যাপক পরিমাণে ফান্ড করা, ব্যাপক পরিমাণে তহবিল দেওয়া, অস্ত্র দেওয়া, এগুলো তিনি বন্ধ করে দেবেন এবং যাতে যুদ্ধটা সমাধান হয় তিনি সেটারই চেষ্টা করবেন। ভিক্টর অরবান শুধু এইবার শান্তি অভিযানে নেমেছেন ব্যাপারটা এরকম না, বহুবারই তিনি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং বলেছেন যে রাশিয়াকে আটকাতে গিয়ে আমরা আসলে নিজেদের পায়ে কুড়ুল মারছি, আমাদের দেশের মুদ্রাস্ফীতি হচ্ছে, আমাদের অর্থনীতি ভেঙে পড়ছে, এখনই যুদ্ধ থামানো দরকার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন ইউক্রেন নিয়ে এত কথা বললেও তারা কিন্তু গাজা এবং ইসরায়েল নিয়ে চুপ। অন্যদিকে ভিক্টর অরবান যেরকম ন্যাটোর মধ্যে একটি বিরোধী মত, অন্যদিকে রিসেপ তাইয়েপ এরদোয়ান তুরস্কের রাষ্ট্রপতি, তিনি স্পষ্টভাবে কিছু কথা বলেছেন যে রাশিয়ার সাথে ন্যাটোর সরাসরি যুদ্ধে জড়াবার তিনি পক্ষপাতী নন, এটা বড় সমস্যা ডেকে আনবে। তিনি আরও যেটা বলেছেন, ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ তারা ইসরায়েলের সাথে যোগাযোগ রাখছে, ইসরায়েল ন্যাটোর যে পার্টনার হওয়ার কোনো যোগ্যতা রাখে না, কারণ ন্যাটোর যা মূল্যবোধ সেটা ইসরায়েল পদদলিত করছে ক্রমাগত। সুতরাং এরদোয়ান স্পষ্টভাবে ন্যাটোর সাথে ইসরায়েলের যোগাযোগের বিরোধিতা করে এসছেন। অন্যদিকে ভ্লাদিমির জেলেনস্কি তার যে পরিস্থিতি, তিনি হাসবেন না কাঁদবেন, খুশি হবেন না দুঃখ পাবেন, সেটাতেই সম্ভবত তিনি কনফিউজ, কারণ তার দীর্ঘদিনের দাবি ইউক্রেনের যে সদস্যতা ন্যাটোর সেটা এইবারও হয়নি, কিন্তু তিনি যুদ্ধ বিমান হোক বা সামরিক এবং অর্থ সাহায্য হোক তিনি সেটা ন্যাটোর থেকে পাচ্ছেন। ন্যাটো যেটা ঠিক করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা ঘোষণা করেছে যে ইউক্রেনকে তারা F-16 যুদ্ধ বিমান দেবে। অনেকে যারা সামরিক বিষয় নিয়ে খবর রাখেন তারা কল্পনা করছেন যে ইউক্রেন বা রাশিয়ার আকাশে মার্কিন F-16 যুদ্ধ বিমানের সাথে রাশিয়ার সুখুই 35 যুদ্ধ বিমানের হয়তো যুদ্ধ হবে। কিন্তু আপনাদের হয়তো মনে আছে 2019 সালে যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো জম্মু কাশ্মীরে পাক অধিকৃত, সেখানে ভারতের যুদ্ধ বিমান চালক অভিনন্দন বর্তমান দাবি করেছিলেন বা ভারত সরকার দাবি করেছিল যে লটঝড়ে 50-60-এর দশকের MiG-21 দিয়ে, রাশিয়ান যে MiG-21 দিয়ে পাকিস্তানের F-16কে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর ভারতের কাছে এখনো পর্যন্ত যে রাশিয়ার বিমান আছে সেটা হচ্ছে সুখুই 32। সুতরাং ভারতের দাবি যদি সঠিক হয়ে থাকে যে MiG-21 দিয়ে F-16কে ধ্বংস করে দিয়েছে, তাহলে এই F-16 কিভাবে রাশিয়ার সুখুই 35-এর সাথে লড়বে সেটা আলাদা অন্য দেখার বিষয়। কিন্তু যুদ্ধ বিমান পেয়েছে জেলেনস্কি, কিন্তু তিনি ন্যাটোর সদস্যতা পাননি। ন্যাটোর যে শীর্ষ সম্মেলন সেটা শুরু হওয়ার এক সপ্তাহ আগে ব্রিটেনের দ্য টেলিগ্রাফ একটা খবর করে এবং সেখানে ন্যাটোর একজন আধিকারিকের সূত্রের বরাত দিয়ে তারা বলে যে জেলেনস্কিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো যেটা জানিয়ে দেবে যে যদি দুর্নীতি না কমায় তাহলে ইউক্রেনকে ন্যাটোতে নেওয়া হবে না, ন্যাটোতে নেওয়ার জন্য ইউক্রেন খুবই দুর্নীতিগ্রস্ত। এই যুদ্ধকে কেন্দ্র করে বহু কোটি ডলার ইউক্রেনে যাচ্ছে, বহু অস্ত্র যাচ্ছে এবং এই অভিযোগ বারবার উঠেছে যে এই সমস্ত অস্ত্র এবং অর্থ নিয়ে দুর্নীতি করা হচ্ছে এবং রাশিয়ার তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে এই দুর্নীতি করার জন্যই জেলেনস্কি এবং তার সাঙ্গপাঙ্গ এই যুদ্ধটা থামাতে চাইছে না। এর আগেও যেটা অভিযোগ উঠেছে বারবার যে ন্যাটোর পাঠানো যে অস্ত্রশস্ত্র ইউক্রেনে, সেই অস্ত্রশস্ত্র মেক্সিকোর ড্রাগ মাফিয়াদের কাছ থেকে বাজেয়াপ্ত হচ্ছে। সুতরাং ন্যাটো দুর্নীতির কারণে হোক বা রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ এড়াবার জন্য হোক,
ইউক্রেনকে তারা এবারও নিল না ন্যাটোতে। কিন্তু ন্যাটো ব্যাপকভাবে ক্রমশই ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। আজ থেকে 1.5 বছর আগে যখন জেলেনস্কি যুদ্ধ বিমান চেয়েছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। আজকে কিন্তু সে যুদ্ধ বিমান পাচ্ছে। ন্যাটো খোলাখুলি বলে দিয়েছে যে তারা ইউক্রেন যুদ্ধে যুক্ত। সুতরাং পৃথিবী আরও বেশি যুদ্ধের দিকে যাচ্ছে। অন্যদিকে ন্যাটোর স্কোপ, ন্যাটোর পরিধি উত্তর আটলান্টিকে হলেও ন্যাটো কিন্তু চীনকে রাশিয়ার অন্যতম সাহায্যকারী বলে দক্ষিণ এশিয়াতেও সে এবার প্রবেশ করতে চাইছে। অর্থাৎ ন্যাটো ধরনের কোনো একটা সংগঠন সে গড়তে চাইছে বলে জানা যাচ্ছে। ন্যাটোর অভিযোগ যে রাশিয়ার যা যা সামরিক সরঞ্জাম তা চীন রাশিয়াকে সরবরাহ করছে, যদিও চীন সেটা অস্বীকার করেছে। চীনের দাবি যে এখনো পর্যন্ত চীন যা যা রাশিয়াকে সরবরাহ করেছে সবই সাধারণ ব্যবহার জিনিস, বেসামরিক জিনিস, সামরিক কোনো কিছু করেনি। এবং চীন এটা মনে করছে এটা যুদ্ধের জন্য, শিবির ভাগের জন্য ন্যাটোর উস্কানি। এই যুদ্ধ যদি আমাদের দক্ষিণে এসে পড়ে তার প্রভাব ভারতের ওপরেও পড়বে। তাতে আমাদের অর্থনীতি, আমাদের মানুষের জীবন বিপন্ন হবে। সুতরাং চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই শিবির ভাগের মধ্যে ভারত যাতে না পড়ে, ভারতের জোট নিরপেক্ষ নীতি যাতে বজায় থাকে, এই নিয়ে অবশ্যই ভারতীয় নাগরিকদেরও সচেতন হওয়া প্রয়োজন। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।